দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বিদেশগামী যাত্রীদের মেডিকেল সমস্যা ও তার সমাধান নিয়ে। আমরা আজকে ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করব এগুলো হচ্ছে বিদেশগামী যে যাত্রীগণ রয়েছেন তাদের গামকা যে মেডিকেলটা করা হয়, এই গামকা মেডিকেল ক্ষেত্রে কি কি টেস্টগুলা করা হয় এবং এই টেস্টগুলার কোন কোন সমস্যাগুলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং কোন কোন সমস্যাগুলা থাকলে আপনার জন্য আনফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং আনফিট যেন না হন, আনফিট না হওয়ার জন্য করণীয় কি, সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রায় 1.5 কোটি মানুষ দেশের বাইরে অবস্থান করছেন, যারা স্থায়ী এবং অস্থায়ীভাবে ওখানে কর্মরত অবস্থায় আছেন। এর মধ্যে অনেক বড় একটি অংশ কিন্তু মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে কাজকর্মে নিয়োজিত আছেন। তো এই যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন বিদেশগামীগণ কাজের উদ্দেশ্যে ওখানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, তাদের কিন্তু আপনার ওই যে একটা মেডিকেলের মুখোমুখি হতে হয়। অর্থাৎ গামকার অন্তর্ভুক্ত যে সমস্ত দেশ রয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তারপরে হচ্ছে আপনার কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে আপনার বাংলাদেশ থেকে যখন কোনো যাত্রী ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ কাজের উদ্দেশ্যে যখন যেতে চায়, তখন কিন্তু আপনার একটি খুবই কঠিন একটি পরীক্ষা, যেটা স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেলের মুখোমুখি হওয়া লাগে। আর এই যে মেডিকেলটা, এই মেডিকেলটা দেওয়ার আগ মুহূর্তে আসলে বাংলাদেশ থেকে যেই ধরনের যাত্রীগণ বা যাওয়ার জন্য চেষ্টা করেন, তারা খুবই ভয় এবং আতঙ্কে থাকেন। যেই মানে ওনারা যদি একবার আনফিট হয়ে যান, তখন কিন্তু খুবই জটিল একটা সমীকরণ দাঁড়িয়ে যায়, তার বিদেশ যাওয়াটা অনেকাংশেই অনিশ্চিত হয়ে যায় বা কোনোভাবেই যাওয়া গেলেও সেই ক্ষেত্রে বিষয়টি অনেক জটিল আকার ধারণ করে এবং সেই ক্ষেত্রে আর্থিক এবং মানসিকভাবে অনেক হয়রানির শিকার হতে হয়, বা যেটার জন্য আসলে ভুক্তভোগীরাই জানেন যে এটা আসলে কতটা ঠিক বেদনাদায়ক। এই জন্য আমি আজকে আসলে আপনাদের যারা বিদেশের বিষয় প্রার্থী আছেন, বিশেষ করে সৌদি আরবিয়া, কাতার, কুয়েত ইত্যাদি দেশে যারা যাওয়ার জন্য প্রত্যাশা করছেন বা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তারা আসলে মেডিকেল টেস্টের আগে কি কি তাদের করণীয় রয়েছে, আর এই যে গামকার মেডিকেলগুলা, এই মেডিকেলে কি কি টেস্টগুলা আসলে এখানে করা হয় এবং এই টেস্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ টেস্টগুলা কি কি রয়েছে এবং কি সমস্যা থাকলে ওই সমস্যার জন্য কি করণীয়, সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভয় কেটে যাবে আশা করি এবং অনেক সমস্যার সমাধান আশা করছি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দেখুন, আমরা প্রথমে যে বিষয়টি জানার চেষ্টা করব সেই বিষয় হচ্ছে আসলে কি কি পরীক্ষাগুলা টেস্ট করা হয়। নাম্বার এক নম্বরে যে টেস্টগুলো আপনার করবে এটা হচ্ছে আপনার রক্ত পরীক্ষা অর্থাৎ ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের ভিতরে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছেন, মানে ব্লাড টেস্ট মানে শুধু একটাই পরীক্ষা ব্যাপারটা তা না, যে এখানে শুধু ব্লাড গ্রুপ কি এই বিষয়টা জানবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্লাড গ্রুপ তো আপনার জানবেই, সেটা কোনো বিষয় না, ওইটাতে কোনো সমস্যা না, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার HIV বা এইডস। আপনারা জানেন এইডস হচ্ছে মরণ ব্যাধি বলা হয়, যে রোগের HIV হচ্ছে একটা ভাইরাস, এই ভাইরাস সংক্রমণের মাধ্যমে যদি কারো এইডস হয় তাহলে কিন্তু সেই আসলে বিদেশ কেন তার জীবন নিয়ে সেই শঙ্কায় পড়ে যাবেন এবং সেই ব্যক্তি আসলে অনেক বিষয় আসলে মানে সমাজ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যান, যেটা আসলে বলা হয়ে থাকে। অর্থাৎ তার ব্লাডের মাধ্যমে এই রোগটা ছড়াইতে পারে এবং এই রোগের এখন পর্যন্ত প্রপার কোনো ট্রিটমেন্ট নেই। তো HIV এইডস যদি কারো থাকে, এটা আসলে রেয়ার, বাংলাদেশের মতো জায়গায় এটা খুবই সামান্য এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা আসলে বড় মোটা দাগে ধরা যায় না, এটা আপনি 1000 যদি টেস্ট করেন ওইখানে 2-1 জন পাওয়া যায় কিনা তাও সন্দেহ আছে। সুতরাং এই বিষয়টা আসলে অ্যাভেলেবল সমস্যা দেখা দেয় না এই বিষয়টা। অর্থাৎ এই যদি কারো HIV বা এইডস পাওয়া যায় তাহলে কিন্তু নিশ্চিতভাবে সে আর বিদেশ গমন করতে পারবে না এবং এটার জন্য কোনো ট্রিটমেন্ট নাই। 1 নম্বর কথা গেল। দেখুন, 2 নম্বর হচ্ছে আপনার হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস বলতে হেপাটাইটিস ভাইরাসের কিন্তু 3টা ভ্যারিয়েন্ট আছে, বিশেষত হেপাটাইটিস A, B, C।
যে ভাইরাসটাই থাকুক, হেপাটাইটিস বলতে আমি আপনাদেরকে বলি, হেপাটাইটিস বলতে যেটা, এটা হচ্ছে আপনার সাধারণত একটা জন্ডিসের সমস্যা। জন্ডিস আমরা যেটাকে সাধারণত আমাদের দেশীয় ভাষায় বুঝি, জন্ডিস যদি কারো থাকে তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ম্যাটার, অনেক বড় একটা সমস্যা। ওই ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাকে আনফিট করে দেবে মেডিকেলে, কোনো প্রকারের কনসিডারেশন নেই। যদি আপনি নর্মালি মেডিকেল করেন যথাযথ নিয়মে, তাহলে কিন্তু আপনাকে সরাসরি আনফিট করে দেবে। অর্থাৎ HIV ভাইরাস চেক করবে ব্লাডে, তারপর হচ্ছে আপনার এই যে হেপাটাইটিস ভাইরাসগুলা, হেপাটাইটিস A, হেপাটাইটিস B, এই যে এগুলা, হেপাটাইটিস C, এই ভাইরাসগুলো কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষা করবে। ব্লাডের আরো কিছু বেশ টেস্ট রয়েছে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। ব্লাডের এরপরে আপনার ম্যালেরিয়া টেস্ট করবে। আসলে এই সমস্যা খুব বেশি একটা পাওয়া যায় না। তারপর হচ্ছে ম্যালেরিয়া থাকলে আমরা এমনি বুঝতে পারি। এরপর আপনার সিফিলিস যে একটা যৌন রোগ আছে, BDRL, এটা মেডিকেলে যদি আপনার কখনো এই ধরনের সমস্যার জন্য ধরে তাহলে বলবে যে BDRL, এটা সংক্ষেপে, আর এটাকে আমরা সিফিলিস বলি সমস্যা, এটা একটা যৌন রোগ। তাহলে BDRL যদি কারো থাকে, এটা একটা বড় ইস্যু, বড় একটা সমস্যা। এই সমস্যার জন্য আপনাকে আনফিট করতে পারে। এই টেস্টটি করা হয়। আমি প্রাথমিকভাবে টেস্টগুলোর কথাই বলে যাই, পরবর্তীতে এটা করণীয় সম্পর্কে আমি আলাদাভাবে বলতেছি। HGFT, এই যে, এবং S-বিলিরুবিন, এই সমস্যাগুলো হচ্ছে মূলত লিভার ফাংশনের সমস্যা। আপনার HGFT, SGOT, S-বিলিরুবিন, এই সমস্যাগুলো দিয়ে আসলে শরীরের যে লিভারের বিভিন্ন ধরনের সমস্যা বা ত্রুটিগুলো আছে, এগুলো যাচাই বাছাই বা পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। তাহলে আপনারা ব্লাডের আরো আছে হচ্ছে আপনার RBS, মানে র্যান্ডম ব্লাড সুগার, RBS। তো RBS মানে আপনার ডায়াবেটিক্সের পরিমাণ ঠিক কত আছে সেই বিষয়টা আসলে দেখার চেষ্টা করে RBS, ঠিক আছে। আমি এই যে ব্লাড সুগার, এই বিষয়গুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করতেছি আপনাদের। প্রথমে টেস্টগুলোর বিষয় আমি মানে কি কি টেস্ট করে, এই টেস্টগুলো সম্পর্কে বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে আপনার ইউরিন টেস্ট করবে, মানে আপনার প্রস্রাব পরীক্ষা করে দেখবে এখানে আসলে বড় কোনো সমস্যা আছে কিনা, বা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। এই সমস্যাগুলোর জন্য আসলে আপনার এই ইউরিনের যে টেস্টটা, এটাও করা হয়ে থাকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্লাডের টেস্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এক্সরে টেস্টটা গুরুত্বপূর্ণ। এক্সরেতেও ব্লাডের মতো কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমি এখন বলবো। তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল যে টেস্টটা, এই টেস্টটা, হ্যাঁ। তাহলে এখন আসি হচ্ছে আমি বুকের যে এক্সরে চেস্ট টেস্ট যেটা বলে, এক্সরে টেস্টের ভিতরে বেশ কিছু সমস্যা আছে। এক্সরে টেস্টের ভিতরে যে টেস্ট, মানে এখানে যে সমস্যাগুলো আছে এগুলো ছোট থেকে আমি বলি। ছোট সমস্যার ভিতরে আছে আপনার প্রথম ধরবে আপনার হচ্ছে ক্যালসিফিকেশন ধরবে। এটা হচ্ছে বুকে যদি সামান্য কোনো কফ থাকে বা ঠান্ডাজনিত সমস্যা, এই সমস্যাগুলোকে ক্যালসিফিকেশন বলা হয় মেডিকেলের ভাষায়। ক্যালসিফিকেশনের আবার আপনার হচ্ছে রাইট হিলার ক্যালসিফিকেশন একটা ধরবে। সেটা হচ্ছে যদি বুকের ডান পাশে আপনার কফ থাকে তাহলে সেটা হচ্ছে রাইট হিলার ক্যালসিফিকেশন। বুকের বাম পাশে যদি কফ ধরা পড়ে তাহলে লিফট হিলার ক্যালসিফিকেশন। আর একটা হচ্ছে আপনার উভয় পাশে কফ যদি থাকে তাহলে এটা বোথ হিলার ক্যালসিফিকেশন। তাহলে ক্যালসিফিকেশনের ভিতরে শুধু 3টা পার্ট। এটা নর্মাল একটা সমস্যা, একটা মেডিসিনের কথা বলবো, সেটা আসলে সেবন করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর কিছু নিয়ম কানুন আছে, এটা খুব বড় কোনো সমস্যা না, মানে ক্যালসিফিকেশনের যে বিষয়টা। তারপরে আপনার হচ্ছে এই যে বুকের সমস্যাগুলো, এগুলোর ভিতরে এরপর হচ্ছে আপনার অপাসিটি হচ্ছে আপনার যদি জমাট বাঁধা কফ থাকে বুকে বা ফুসফুসে, তাহলে এটা অপাসিটি হিসেবে ধরা দিবে। এই বিষয়টা মানে স্বাভাবিক না। যদি আপনার সরাসরি মেডিকেল করেন আনফিট হওয়ার পসিবিলিটি থাকবে, অপাসিটি থাকবে। আর এইখানে অপাসিটি আছে। আর হচ্ছে আপনার এক্সরেতে আরো সমস্যা আছে, এই ফিব্রোসিস, অর্থাৎ অপাসিটি আর ফিব্রোসিস কিন্তু প্রায় কাছাকাছি ধরনের সমস্যা। এই ফিব্রোসিস যেটা, সেটাও কিন্তু বুকে কফ জমাট বাঁধলে বা ফুসফুসে কফ জমাট বাঁধলে তখন এই অপাসিটি বা ফিব্রোসিস এগুলা কিন্তু এইসব ধরনের সমস্যা দেখাবে, ঠিক আছে। তারপর একটা আছে থিকেনিং ফ্লুরাল। এটা হচ্ছে যদি আপনার ফুসফুসে পানি জমে যায় তাহলে আপনাকে এখানে থিকেনিং ফ্লুরাল, এটা এক্সরে টেস্টের মাধ্যমে ধরা পড়বে। তাহলে এক্সরের ভিতরে আমরা কি কি পাচ্ছি? ক্যালসিফিকেশন, রাইট হিলার ক্যালসিফিকেশন, লিফট হিলার ক্যালসিফিকেশন, বোথ হিলার ক্যালসিফিকেশন, অপাসিটি, ফিব্রোসিস। এই সমস্যাগুলো এক্সরের ভিতরে। আরো সমস্যা আছে এক্সরের ভিতরে, সেটা হচ্ছে আপনার টিবি সমস্যা, যেটা টিবির ভিতরে আপনার একটা ওল্ড পিটি আছে, একটা টিবি বলতে আবার টেলিভিশন না, ঠিক আছে। টিবি, এটা বেঙ্গলের টিবি হচ্ছে একটা ফুসফুসে যদি ইনফেকশন হয়
তাহলে এটা হচ্ছে আপনার টিবি সমস্যা হিসেবে দেখানো হয়। অথবা যদি কারো কখনো যক্ষা হয়ে থাকে, বড় ধরনের যক্ষা ভালো হয়ে যাওয়ার পরও কিন্তু একটা দাগ বা স্পট থেকে যায় আমাদের ফুসফুসে, সেটা কিন্তু আপনার টিবি হিসেবে এখানে বিবেচনা করবে এবং এই সমস্যার জন্য আপনাকে নিশ্চিতভাবে আনফিট করে দিতে পারে যদি আপনি সাবধান বা সতর্ক না হয়ে থাকেন। গেল এটা। তাহলে আমরা রক্তের সমস্যাগুলা, টেস্টগুলা কি কি করা হয় সে বিষয়ে জানলাম। আমরা জানলাম হচ্ছে বুকের এক্স-রে সম্পর্কে। আর আমরা এবার জানবো হচ্ছে শারীরিক যে পরীক্ষাটা, মানে ফিজিক্যাল টেস্ট। হ্যাঁ, আমাদের পুরো সমস্ত শরীরে কি কি দৃশ্যমান সমস্যা আছে এই সমস্যাগুলা নিয়ে আমাদের আরেকটি পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষা হচ্ছে আপনার এখানে আপনার ওয়েট দেখবে, অতিরিক্ত ওজন আছে কিনা। ওজন খুব বেশি অতিরিক্ত না হলে সমস্যা খুব একটা হয় না। আপনার চোখের সমস্যাগুলা দেখবে, চোখে ভালোভাবে দেখেন কিনা, অর্থাৎ আপনার কি দেখার যে আমাদের ক্যাপাসিটি সেটা আসলে কতটুকু আছে সেই বিষয়টা দেখার চেষ্টা করবে। স্কিনে কোনো ডিজিজ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, আমাদের সারা শরীরে যে ত্বক আছে ত্বকের কোনো সমস্যা আছে কিনা, মানে আপনার কোনো চর্মরোগ আছে কিনা, এক্সিমা, খাজলি বা ফাসলা বা আরো অন্যান্য অনেক ধরনের যে আছে অ্যালার্জি, দৃশ্যমান কোনো বড় কোনো অ্যালার্জি আছে কিনা, এগুলা কিন্তু দেখবে আপনাকে পুরো শরীরটা। ওরা চেক আপ মানে চোখ দিয়ে দেখে ওরা বুঝতে পারবে যে কোনো সমস্যা আছে কিনা। এরপর একটা ইস্যু হচ্ছে আপনার ইনজুরি আছে কিনা, শরীরে কখনো বড় কোনো অপারেশন হয়েছে কিনা, এটা দাগ সেলাই দেখা যাচ্ছে কিনা, আপনার কোথাও ভাঙ্গা আছে কিনা, এই বিষয়টা কিন্তু এক্সরেতেও আসবে। অথবা যদি দেখা যায় আপনি কোথাও বাঁকা হয়ে আছে, অথবা বাই বর্ন মানে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা বড় ধরনের, যেই জন্য আসলে আপনি কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই বিষয়গুলো কিন্তু ওরা ফিজিক্যাল টেস্টের ভিতরে দেখবে। হ্যাঁ, ফিজিক্যাল টেস্টের ভিতরে। তাহলে আমি একবার একটু সামারাইজ করে দিই কি কি সমস্যাগুলোর কথা বলা হয়েছে। আমাদের ব্লাডের যে টেস্টগুলো আছে, ব্লাডের টেস্টগুলোর ভিতরে এইচআইভি মানে এইডস দেখবে, হেপাটাইটিস ভাইরাসগুলা, হেপাটাইটিস এ বি সি মানে জন্ডিসের সমস্যাগুলো এগুলো দেখবে, ম্যালেরিয়া টেস্ট করবে, সিফিলিস মানে বিডিআরএল দেখবে, টিপিএইচএ দেখবে, এটা একটা যৌন রোগ, বিডিআরএল দেখবে, টিপিএইচএ দেখবে, এইচজিপিটি, এইচজিওটি এবং এস বিলিরুবিন দেখবে। তারপর হচ্ছে আপনার আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার বা যেটা হচ্ছে আমরা ডায়াবেটিক্স বলি, এটা দেখবে। ইউরিন টেস্ট মানে ফসরা পরীক্ষা করে দেখবে। এরপর হচ্ছে আপনার এক্সরের ভিতরে যে পরীক্ষাগুলো করবে, এক্সরের ভিতরে পরীক্ষা করবে হচ্ছে আপনার ক্যালসিফিকেশন দেখবে, অপাসিটি দেখবে, ফিব্রোসিস দেখবে, থিকেনিং ফ্লোরাল দেখবে। তারপর হচ্ছে আপনার টিবি সমস্যা আছে কিনা, যক্ষা আছে কিনা এগুলো দেখবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব এক্সরের সমস্যা। আর শারীরিক যে টেস্টটা বা আমরা যেটাকে ফিজিক্যাল টেস্ট বলি, এখানে হচ্ছে আপনার ওয়েটটা ওভার ওয়েট কিনা, চোখের সমস্যাগুলা, স্কিন প্রবলেমগুলা, ইনজুরিগুলা এগুলা দেখবে। ঠিক আছে। আর এই যে পরীক্ষাগুলো এগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ টেস্ট বা ঝুঁকিপূর্ণ যেই বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনার এইচআইভি এইডস থাকলে সরাসরি বাদ, আর হচ্ছে আপনার হেপাটাইটিস ভাইরাসগুলো খুবই মারাত্মক সমস্যা তৈরি করবে। আর হচ্ছে আপনার যদি টিবি থাকে এটা মারাত্মক একটা সমস্যা, সিফিলিস, বিডিআরএল বা টিপিএইচএ এই ধরনের যৌন রোগ যদি থাকে আপনার এগুলা সমস্যা তৈরি করবে। এখন আসি আমরা সমাধান পর্বে। হ্যাঁ, সমাধান আসলে কিভাবে কি করা যায়, যাদের ভিতরে টুকটাক কম বেশি সমস্যা আছে, আসলে কি সমস্যা থাকলে কিভাবে আপনারা সেটা থেকে পরিত্রাণ পাবেন। সর্বপ্রথম যে বিষয়টা আমি সমাধান করতে বলবো, আপনারা যদি কেউ ডাউট ফিল করেন আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা, ডাউট করা উচিত। আমরা আমাদের বাংলাদেশে আসলে প্রতি 3 মাস 5 মাস 7 মাস পরে পরে টেস্ট করায় না, যেটা অনেক উন্নত দেশগুলোতে মানে করিয়ে থাকে, যে নিজের বিষয়ে আসলে জানার জন্য যে কতটা সমস্যা আমার ভিতরে আছে। টেস্ট আমাদের বাংলাদেশে সেটা করা হয় না, এই জন্য আমাদের ভিতরে গোপনে কোনো রোগ যদি বাসা বেঁধে থাকে সেই বিষয়টা কিন্তু আমরা অবগত থাকি না। দেখতে দেখা যাচ্ছে খুবই সুস্থ সবল দেহের অধিকারী, ভিতরে একটা রোগ বাসা বাঁধছে, সেই বড় একটা ডিজিজে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা ধরা পড়লো, তার বড় একটা সমস্যা দেখা গেল। এর হচ্ছে নিয়মিত আমরা যে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করাই না, এই জন্যই এই বিষয়গুলো আসলে হয়ে থাকে। তাহলে যদি আপনি ডাউট করেন যে আপনার বিদেশে যাওয়াটা খুব প্রয়োজন, যদি আপনি আনফিট হন, না যেতে পারেন, ওই ক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন, ওই ক্ষেত্রে আপনি অবশ্যই ফাইনাল মেডিকেল বা গামকা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেল করার আগে আপনি হচ্ছে একটা ফ্রি টেস্ট মানে একটা প্রাথমিক একটা টেস্ট করবেন। সেই টেস্টটা আপনি যে কোনো স্বনামধন্য মানে যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক সেন্টার থেকে করবেন। আমি কোনো সেন্টার নাম বলবো না, যেহেতু আমি কোনো প্রমোশন ভিডিও করতেছি না এখানে। আপনি সেটা ইবনে সিনা হতে পারে, সেটা আপনার ইসলামী ব্যাংক হাসপাতাল হতে পারে, সেটা আপনার আরো যে কোনো একটা হতে পারে, মানে আমি কোনোটা নির্দিষ্ট করে বলতে চাই না। আপনার নির্ভরযোগ্য যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার বা যেগুলোতে হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষা করে, এখানে কয়েকটা টেস্ট করাবেন। আপনি হচ্ছে ব্লাডের একটা টেস্ট করাবেন, যে সমস্যাগুলো বলছি এগুলা সমস্যা আছে কিনা দেখবেন। তারপর হচ্ছে এক্সরে করাবেন, এক্সরেতে যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো আছে কিনা দেখবেন।
আর বডি চেক আপ সেটা আপনি নিজেও দেখতে পারবেন আপনার ভিতরে আসলে দৃশ্যমান কোনো ফিজিক্যাল সমস্যা আছে কিনা, বা আপনি যদি বুঝতে অক্ষম হন কোনো বিষয়, সেটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এই কাজটা আপনি করবেন, সেটা যে কোনো একটা মেডিকেল থেকে। এখন আসেন, যখন আপনি পরীক্ষাটা করলেন, আপনি যখন পরীক্ষা করলেন বা একটা ফ্রি মেডিকেল করলেন, প্রাথমিক টেস্ট করলেন, তখন যদি আপনার সমস্যা ধরা পড়ে, তাহলে কি সমস্যার জন্য আপনি কি প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, সেই বিষয়ে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় পয়েন্ট আউট আমি কোট করার চেষ্টা করতেছি, কিছু আলোচনা করি। ধরেন আপনি একটা টেস্ট করলেন, আপনি একটা টেস্ট করলেন, যে টেস্টে আপনার ক্যালসিফিকেশন আসছে। প্রাথমিকটা ধরে শুরু করি, এক্স রে করছেন, এক্স রেতে আপনার ক্যালসিফিকেশন ধরা পড়ছে, আপনি কি করবেন? কিছুই করতে হবে না। আপনি যদি অন্য কোনো সব দিকে ঠিক নর্মাল থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি জাস্ট ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন, গরম পানি পান করার চেষ্টা করবেন। মেডিকেলের 1 সপ্তাহ আগে থেকে আপনি ডাক্তাররা, আমি আসলে কোনো ওষুধ কোম্পানির কোনো ক্যাম্পেইন করতেছি না বা প্রমোশন করতেছি না, জাস্ট মেডিকেল সেন্টার গুলা থেকে যেটা ফেভার করা হয়, ডক্টররা যেটা বলে সেটা হচ্ছে জিম্যাক্স 500 একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে, এটি আপনি সেবন করবেন। আর যদি ক্যালসিফিকেশন নর্মাল হয় তাহলে 3 দিন মানে এটা খাইলেও চলে, বা 5 দিনে খাবেন, তাহলে হচ্ছে আপনার এই সমস্যাটা থাকবে না। একটা সপ্তাহ আপনি একটু ঠান্ডা থেকে দূরে থাকবেন, ঠান্ডা পানি পান করবেন না, একটু গরমে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনি নর্মালি মেডিকেল করে ফিট হয়ে যাবেন, কোনো প্রকারের ঝামেলায় পড়বেন না আশা করি ইনশাল্লাহ। তারপরে ধরেন আপনার একটু বড় সমস্যা, অপাসিটি বা ফিব্রোসিস ধরা পড়লো, তখন আপনি কি করবেন? এই ধরনের সমস্যা যদি ধরা পড়ে, তাহলে হচ্ছে আপনি ঠান্ডা থেকে দূরে থাকবেন, জিম্যাক্স 500 7 দিন খাবেন, 7 দিন খাবেন, ঠান্ডা থেকে টোটালি দূরে থাকবেন। আপনি হচ্ছে যে ডাক্তারের সাথে কথা বলবেন, পরামর্শ করবেন যে আমার এই বিদেশের জন্য আমি যাব, আমার হচ্ছে অপাসিটি বা এই যে কফের পরিমাণ বেশি, এই কফগুলো কিভাবে এখান থেকে ক্লিয়ার করা যায়, আমি কিভাবে এগুলো এক্সরেতে পরবর্তীতে আসবে না, তখন আপনি এটার প্রতিকারটা নেবেন। এগুলো হচ্ছে আপনার অপাসিটি। এখন এক্সরেতে সবচেয়ে বড় সমস্যা যেটা টিবি, যদি সেটা কখনো যক্ষা হয়ে থাকে, যক্ষা সমস্যা, অথবা যদি ওল্ড ফিটি থাকে, তাহলে হচ্ছে আপনার অনেক বড় সমস্যা হিসেবে দেখা হয়। এই সমস্যাটার জন্য আসলে আপনাকে মানে একটু লং টাইম ট্রিটমেন্ট নিতে হবে। এই সমস্যাটা খুব দ্রুত হয়ে যাবে না, আপনাকে কমপক্ষে 15 দিন একটা ট্রিটমেন্ট ডাক্তারের সাথে কথা বলে আপনি নেবেন। দেন হচ্ছে আপনি কমপক্ষে 15 দিন একটা চিকিৎসা নেবেন, তারপর হচ্ছে আপনি মেডিকেলের জন্য অগ্রসর হবেন। যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, আপনি ওই যে জিম্যাক্স 500 এটার সাথে ডাক্তার আরো অনেক ওষুধ দিবে, মেডিসিন, এগুলো সেবন করতে হবে। আর আপনি ঠান্ডা থেকে একদম টোটালি দূরে থাকবেন, আপনি গরমে থাকবেন, এবং ঠান্ডা জাতীয় কোনো প্রকার খাবার খাবেন না। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি এই সমস্যাটা থেকেও নর্মালি কেটে উঠতে পারবেন। অর্থাৎ আপনি এটা হচ্ছে প্রাথমিকভাবে আগে জেনে নিতে হবে যে আপনার সমস্যাটা আছে কিনা এক্সরে টেস্টের মাধ্যমে, ঠিক আছে? তারপরে আমাদের এই এক্সরেতে যে সমস্যাগুলা, এই সমস্যাগুলোর ভিতরে এরপরে ক্যালসিফিকেশন, মানে এই সমস্যাগুলো এগুলাই থিকেনিং ফ্লুরাল যদি থাকে, আপনার ফুসফুসে পানি থাকে, আপনার ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে আপনি ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ আশা করা যায় এটা আপনার ফিট চলে আসবে। এই বিষয়গুলো। এখন ব্লাডে যদি সমস্যা থাকে, তাহলে আপনি কি করবেন? ব্লাডের যে সমস্যাগুলোর কথা আমি বলেছিলাম, এখানে কয়েকটা সমস্যা আছে নরমাল, এসজিপিটি, এসজিওটি। হ্যাঁ, এটার পরিমাণটা যদি আপনার কম বেশি থাকে, এটা খুব সহজে, এটার জন্য আপনি আনফিট আশা করি হবেন না। একটু যদি আপনি প্রাথমিক টেস্টে যদি এই সমস্যাগুলো ধরা পড়ে, তাহলে আপনি জাস্ট এসজিপিটি, এসজিওটির জন্য আপনি হচ্ছে একটু এটা ব্লাড সার্কুলেশন যখন বেড়ে যায়, একটু আপনি যখন গরমে থাকেন, কাজকর্ম বেশি করেন বা জার্নি করেন, তখন এগুলো পরিমাণ বেড়ে যায়। তখন আপনি কি করতে হবে? একটু রেস্ট নিতে হবে বেশি বেশি, একটু ঠান্ডা পানিতে গোসল করবেন, একটু টেস্ট করবেন, একটু রেস্ট বিশ্রাম করবেন, তাহলে হচ্ছে আপনার এই সমস্যাটা আশা করা যায় কমে যাবে। আর একটা সমস্যা হচ্ছে বিলিরুবিন, যেটা বিলিরুবিন, এই সমস্যাটা হচ্ছে আপনার লিভার ফাংশনের সমস্যা। এই সমস্যার জন্য আপনার ডাক্তারের সাথে কথা বলে কিছু ওই যে ধরুন খাবারের কিছু পরিবর্তন আনবেন। যেমন ধরুন হচ্ছে বিলিরুবিন যদি থাকে, বিলিরুবিন আপনি গরম মশলা যাতে কোনো খাবার খাবেন না, মাছ মাংস পরিহার করুন সপ্তাহখানেক, আপনি শাকসবজি খান, শসা বা হচ্ছে আপনার কুমড়ো, লাউ, এই জাতীয় যে তরকারিগুলো আছে এগুলো খাবেন। আপনি ঠান্ডায় থাকবেন, গরম থেকে দূরে থাকবেন, তাহলে আশা করা যায় বিলিরুবিন পরিমাণটা কমে আসবে এবং আপনি নর্মালি ফিট হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার খুব বেশি একটা সমস্যা হবে না। ব্লাডের এছাড়াও আরো সমস্যা রয়েছে। ব্লাডের যদি হচ্ছে আপনার এইচজিওটি বা বিলিরুবিন, এগুলো তো সমস্যা না বললাম। এরপর হচ্ছে আপনার যদি হেপাটাইটিস এইডস থাকলে আপনার টোটালি বাদ, আপনি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। কারণ হচ্ছে এটা কোনোভাবেই এটা এলাও করবে না, এটা বাদ। আপনি হয়তো বা কারোর মধ্যে চুক্তি করে যদি যাওয়ার চেষ্টা করেন, সেটা আপনার অনৈতিক কাজ হবে, সেটা আসলে করা ঠিক হবে না আপনার জন্য কোনোভাবেই না।
আর হেপাটাইটিস যে ভাইরাসগুলো আছে এগুলো থাকলে এগুলো আসলে সহজে চিকিৎসা করা যায় না। এগুলো যদি আপনি ব্লাডে চলে আসে তাহলে আসলে এটার জন্য আপনি নর্মালি মেডিকেল করলে নিশ্চিতভাবে আনফিট হবেন। সেটা আপনি যে এজেন্সিতে কাজ করতে চাচ্ছেন ওনাদের পরামর্শ নেবেন। ওনারা যদি আপনাকে কোনোভাবে ফেভার করে যাওয়ার মতো যদি উপযুক্ত হন সেই ক্ষেত্রে ওনারা আপনার সাথে কথা বলে আপনাকে একটা পরামর্শ দিবে। ঠিক আছে, সেটা আমি আসলে বিস্তারিত বললাম না, একটা পরামর্শ দিবে, সেই পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন। এটা হচ্ছে আপনার যদি HPS AG বা মানে হেপাটাইটিস B C A এই ভাইরাসগুলো যে থাকে তাহলে আপনি এটা কোনো প্রকার ট্রিটমেন্টে গিয়েও আসলে খুব বেশি একটা লাভ হবে না। ট্রিটমেন্ট এটা আসলে প্রপার অল্প সময়ে এটা ট্রিটমেন্ট হয় না, এটা আপনারা জানেন। তারপরে এইডস থেকে টোটালি বাদ। আর যদি ডায়াবেটিক্স থাকে তাহলে কি করবেন? ডায়াবেটিক্স থাকলে আসলে এত হতাশ হওয়ার টেনশন করার কিছু নেই। ডায়াবেটিক্সের পরিমাণটা যদি 8 এর নিচে থাকে, এটা RBS র্যান্ডম ব্লাড সুগারের পরিমাণ যদি 8 এর নিচে থাকে তাহলে হচ্ছে আপনাকে নর্মালে ছেড়ে দিবে, আপনার টেনশনের কোনো কারণ নেই। 8 এর উপরে হলে 8, 9, 10 হলে আপনাকে নর্মাল রেঞ্জে আছে। আপনি একটু খালি পেটে আসবেন, খালি পেটে এসে সাক্ষাৎ দিয়ে মানে মেডিকেলটা করবেন, তাহলে আশা করা যায় আপনার এটা বেশি পরিমাণ আসবে না এবং আপনি ফিট হয়ে যাবেন। যদি আপনার এই যে ডায়াবেটিসের পরিমাণ 15-16 উপরে হয়, মানে RBS বা র্যান্ডম ব্লাড সুগারের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি 1 সপ্তাহ আগ থেকেই পরিকল্পনা করবেন, আপনি ডাক্তারের সাথে কথা বলবেন, কিছু ডায়াবেটিক্স প্রতিরোধী যে ওষুধগুলো আছে মেডিসিন নেবেন, সকাল সকাল আপনি হাঁটবেন, খালি পেটে সকালে খালি পেটে থাকার চেষ্টা করবেন। যেদিন মেডিকেল করতে আসবেন অবশ্যই ওদের খালি পেটে আসবেন। মেডিকেল করতে আসতে আপনি যদি বিকেল দুপুর 1:30-1টার সময় যদি আপনি মেডিকেল টেস্টের মুখোমুখি হন, সকাল থেকে না খেয়ে থাকবেন, তাহলে আশা করা যায় আপনি এই যে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি আপনার মনে করেন যে প্রেশার থাকে, প্রেশারের জন্য খুব বড় কোনো ফ্যাক্ট না, প্রেশার থাকলে আপনি একটু প্রেশার কমিয়ে আনবেন। এটা আপনি ডাক্তার থেকে চেক আপ করিয়ে নেবেন যে আপনার প্রেশার কি বাড়তি আছে কিনা বা কম আছে কিনা। কম থাকলে প্রেশার বৃদ্ধির জন্য আপনি কিছু মেডিসিন নেবেন। আর যদি প্রেশারের পরিমাণ অনেক বেশি হয় তাহলে আপনি এটার জন্য ট্রিটমেন্ট আছে, আপনি যথাযথ ট্রিটমেন্ট নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনি ফিট হয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। এরপর আসা হচ্ছে আপনার যদি শরীরের ফিজিক্যাল যে সমস্যাগুলো এগুলো নিয়ে কথা বলি। 1 নম্বরে ধরি আমি চোখের সমস্যা। অনেক লোক আছে যারা চোখে কম দেখে, অর্থাৎ চোখের পাওয়ার কম, দূরের জিনিস দেখতে পায় না, চোখের পাওয়ার যা থাকার কথা তা নাই। ওই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অবশ্যই 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 যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা চোখের ডাক্তার দেখাবেন, যিনি হচ্ছে চোখের উপরে স্পেশালিস্ট বা MBBS ন্যূনতম ওই রকম একজন ডাক্তার দেখাবেন। একটা চশমার দোকানে যাবেন, ডাক্তার দেখাবেন, ওনার চেম্বার থেকে ডাক্তার দেখানোর পরে উনি পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা চশমা দিবে। ওই চশমাটা নিয়ে এসে মেডিকেল টেস্টার দিবেন। আপনি ওখানে বলবেন যে আমার চোখের যখন দৃষ্টি পরীক্ষা করবে তখন বলবেন যে আমার চশমা দিয়েছে ডাক্তার, এ হচ্ছে আমার চশমা দেওয়ার যে আপনার যে একটা রিপোর্ট দিবে, রিপোর্ট সহ দেখাবেন। ইনশাল্লাহ আপনি চোখের সমস্যার জন্য আনফিট হবেন না, আপনাকে ফিট দিতে বাধ্য থাকবে। এখন চোখের সমস্যা গেল, আপনার যদি চর্মরোগ থাকে, সেই রোগগুলো যদি আসলে খুব বেশি দৃশ্যমান না হয় বা খুব বেশি সমস্যা না হয়, মোটামুটি ভাবে চর্মরোগ যে রোগী থাকুক না কেন, আপনি অবশ্যই সরাসরি এসে মেডিকেল দিবেন না, সরাসরি এসেই মেডিকেল দিবেন না। আপনি প্রথমে একজন স্কিন ডক্টরের কাছে যাবেন, যিনি হচ্ছে আপনার চর্মরোগ বিশেষজ্ঞ। ওই ডক্টরের কাছে যাবেন যিনি ন্যূনতম MBBS পাস হইতে হবে, অর্থাৎ উনি স্কিনের উপরে স্পেশালিস্ট, এরকম একজন ডাক্তারের কাছে যাবেন। যাওয়ার পরে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে প্রেসক্রিপশন দিবে, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন, ওষুধ সেবন করবেন। কমপক্ষে 5-7 দিন ওষুধ নেওয়ার পরে আপনার একটু উন্নতি দেখা দিবে, তখন আপনি এসে এখানে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার সময় যখন আপনার ফিজিক্যাল টেস্টে ধরা পড়বে, সাথে সাথে ওইখানে ডাক্তারকে এটা নোটিস করবেন যে আমার ট্রিটমেন্ট চলমান, এই হচ্ছে আমার প্রেসক্রিপশন, এই হচ্ছে রিপোর্ট। আশা করি আপনি চর্মরোগের জন্য আনফিট হবেন না। জন্মগত যদি কোনো সমস্যা থাকে, আপনার জন্মগত যে সমস্যাগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে জন্মগত সমস্যার জন্য আপনার আনফিট করে না। তবে যদি বড় কোনো সমস্যা হয়, হাত পুরা বাঁকা, মানুষ চলাফেরা স্বাভাবিক চলাফেরা অসুবিধা হয়, ওই ক্ষেত্রে আপনি ফিট হওয়ার সম্ভাবনা নাই। এখন আপনি যদি জন্মগত কোনো সমস্যা থাকে, আপনার কোথাও হাত হালকা একটু বাঁকা হয়ে আছে, অথবা আপনার কোথাও একটু শারীরিক মানে যেটা হচ্ছে আপনার অ্যাবনর্মাল আছে, স্বাভাবিক হচ্ছে একটু ব্যতিক্রম হয়ে আছে, ওই ক্ষেত্রে আপনি একজন ডাক্তার দেখাইয়া আপনার এটা যে জন্মগত সেরকম একটা সার্টিফিকেট নিয়ে আসবেন যে আমার এই সমস্যা, এটা বাই বর্ন, এটা আসলে আমার দৈনন্দিন জীবনে কোনো প্রকার সমস্যা তৈরি করতেছে না, আমি সকল ধরনের কাজকর্ম করতে মানে সক্ষম। এরকম ডাক্তার যখন আপনাকে একটা প্রেসক্রাইব করে দিবে, একটা সার্টিফিকেট ইস্যু করে দিবে, তখন দেন হচ্ছে আপনি ওইটা নিয়ে যখন আসবেন, আপনি এটার জন্য আর আনফিট হবেন না। এখন আসলে হচ্ছে আপনার যে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার যদি কোনো আঙ্গুল কর্তন করা থাকে, আঙ্গুলে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি কি করবেন? দেখা গেছে অ্যাক্সিডেন্টাল কোনো কেস, অ্যাক্সিডেন্ট করে আপনার একটা আঙ্গুলের মাথা চলে গেছে,
বা একাধিক আঙ্গুলের মাথা চলে গেছে, অথবা আপনার এই যে আমাদের হাতের যে একটা ফিঙ্গারপ্রিন্টের রেখা থাকে, রেখাগুলো মুছে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে অবশ্যই আপনি মেডিকেল ফিট হওয়ার অযোগ্য। আপনি কোনোভাবে কলা কৌশলে সাতুরি করে কারো মাধ্যমে কোনোভাবে আপনি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে কোনোভাবে মেডিকেল ফিট হইলেন, আপনার একটা আঙ্গুল নাই, তখন এখন কিন্তু বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে আপনাকে যমুনা ফিউচার পার্কে একটা ফিঙ্গারপ্রিন্টের মুখোমুখি হইতে হয়। এটা হচ্ছে আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ ভিসা পাবে না, কোনোভাবেই পাবে না, এটা কোনোভাবে সম্ভবই না। ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই ফিঙ্গারপ্রিন্টটা আপনার একটা কাগজ, এইটা সহ আপনার এম্বাসিতে পাসপোর্টে জমা হয়। তখন যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল না হয়, তাহলে হচ্ছে আপনাকে এম্বাসি কোনোভাবে ভিসা দিবে না। এখন আপনার যে লোকের আঙ্গুল নাই, বৃদ্ধ আঙ্গুল হতে পারে বা অন্য কোনো একটা আঙ্গুলও হতে পারে, যে ব্যক্তির কোনো প্রকার কোনো আঙ্গুলের মাথা নেই, ওইখানে 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেই, আপনার যদি কোনো একটা আঙ্গুলের মাথা না থাকে, একটা কর পরিমাণ সম পরিমাণ না থাকে, বা এই যে রেখাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মেডিকেল কোনোভাবে হয়তো ফাঁস করে চলে আসলেন কলা কৌশলে। সাধারণত ফাঁস দিয়ে নেয়, মেডিকেল এটা ধরে, মেডিকেল এটা আনফিট বিবেচনা রাখে। এটা কোনোভাবেই আপনি মেকানিজম করেও করতে পারার কথা না। ধরেন আপনি করেই ফেললেন কোনো না কোনোভাবে, বাংলাদেশে তো অনেক কিছু হয়, কোনোভাবে হয়তো ম্যানেজ করে ফেললেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে আপনাকে এটা ধরবে। ফিঙ্গারপ্রিন্ট আপনার নিবে না, এখানে ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল আসবে না। হয়তো বা এখানে এক্সাম্পট লিখতে পারে, এক্সাম্পট মানে ব্যতিক্রম ধর্মী। এক্সাম্পট লিখে দিলে আগে হচ্ছে সৌদি এম্বাসি বিষয়গুলো দিত, এখন এই মুহূর্তে সৌদি এম্বাসি এই এক্সাম্পল লিখলে মানে যাদের আঙ্গুলের মানে স্বাভাবিক না অস্বাভাবিক একটা আঙ্গুল হয়তো ফিঙ্গারপ্রিন্ট নেই, এই বিষয়গুলা রিজেক্ট করে দিচ্ছে। এই যে ফিঙ্গারপ্রিন্টটা নেই সৌদি এম্বাসি, এটা নেওয়ারও একটা কারণ আছে, সেটা আমি একটু বলি। এই যে ফিঙ্গারপ্রিন্টটা নেই, সৌদি আরব থেকে অনেক মানুষ আছে 2-4 বছর কাজ করার পরে ওইখানে কোনো একটা সমস্যার জন্য চলে আসছে, ওখান থেকে ওনার প্রুফ লাগাই দিচ্ছে, বা ওখানে ওনার নামে কোনো ক্লেম আছে, কোনো অভিযোগ আছে, উনি ওখান থেকে হয়তো অবৈধ হয়েছিলেন, অবৈধ হওয়ার পরে চলে আসছেন। এই ধরনের যাত্রীগুলা আগে যেটা হইতো, এই ধরনের যাত্রীগুলা এম্বাসি থেকে ভিসা দিয়ে দিত, দ্বিতীয়বার ভিসা দেওয়ার পরে এখান থেকে টিকিট করতো, টিকিট করে সৌদি এয়ারপোর্ট পর্যন্ত চলে যেত, তারপর হচ্ছে ওরা চেক করতো যাওয়া যাতে, যখন ওখানে এয়ারপোর্টে চেক করার পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বুঝতে পারতো এই লোকের এখানে এই সমস্যা আছে, তখন ওরা আরেকটা বিমানে ওই লোককে বাংলাদেশে ফেরত পাঠাতো। এই ক্ষেত্রে যে সমস্যাটা হতো, যে ভিসাটা আপনি ব্যবহার করছেন, এই ভিসাটা ক্যান্সেল করতে একটা জটিলতা, ভিসার পিছনে অনেক টাকা খরচ হচ্ছে, মেডিকেল করছে অনেক খরচ আছে, সমস্ত খরচের দায়ভার, আপনি যে বিমানের টিকিট বিমান ভাড়া করে গেলেন, এই টাকাটা জরিমানা, ওখান থেকে আবার আপনাকে ফেরত পাঠাই দিল ডেপুটি, তখন এই যে আরেকটা বিমানে পাঠাইছে এই টাকাটাও আপনি যে এজেন্সি যার কাছ থেকে টিকিট কিনছেন ওর নামে এয়ারলাইন্স থেকে জরিমানা এডিএম ইস্যু করে দিবে, আবার আপনি যে একজন অপরাধী হয়ে ওখানে গেলেন এই জন্য একটা জরিমানা দিবে, পেনাল্টি। এই সম্পূর্ণ টাকা কিন্তু আপনাকে বহন করতে হবে। এজেন্সি কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, এজেন্সি কোনো না কোনো ভাবে আপনার যে বায়োডাটা আছে এইটার মাধ্যমে আপনার কাছে পৌঁছে কিন্তু আপনার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করবে। এটা ছিল আগের সিস্টেম। এটার জন্য অনেক মানুষ আসলে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতো এবং অনেকেই এই যে জরিমানা গুনা লাগতো। এই জন্য 2024 সাল থেকেই সৌদি এম্বাসির নির্দেশনা অনুযায়ী এবং সৌদি সরকারের হস্তক্ষেপের মাধ্যমে এখানে আসলে এই যে যমুনা ফিউচার পার্কে একটা ফিঙ্গারপ্রিন্টের যে সিস্টেমটা চালু করছে, এর মাধ্যমে আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এখানে নিল, এই ফিঙ্গারপ্রিন্টটা যখন সৌদি এম্বাসিতে জমা দেওয়া হয় পাসপোর্ট, তখন ওরা এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বুঝতে পারে এই লোকের আগে কোনো সমস্যা ছিল কিনা। যখন দেখে যে ওরা আগে কোনো সমস্যা ছিল, তখন ওই লোকের ভিসা আর দেয় না। এত ঝামেলা আর ফেস করার প্রয়োজন হয় না, মানে শুধু মেডিকেল টাকাটা জরিমানা আর অফিসের কিছু সামান্য খরচ আছে, এই খরচগুলো জরিমানা আসে, রিজেক্ট হয়ে যায়। তারপরে 2-1টা কেস এরকম দেখা গেছে যেগুলো হচ্ছে আপনার ভিসা দিয়ে দেয়, ওখান থেকে ধরা পড়ে, এখান থেকে ধরা পড়ে, মানে সব সমস্যা ধরা নাও পড়তে পারে, তবে ম্যাক্সিমাম 95% সমস্যা সৌদি এম্বাসিতে পাসপোর্ট জমা করার পরে ওরা বুঝতে পারে এবং ভিসা রিজেক্ট করে দেয়। এই জন্য ওরা আসলে ফিঙ্গারপ্রিন্টটা নেই। এখন আপনার যদি আঙ্গুলে কোনো ইস্যু থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল আসবে না, এখানে এক্সাম্পল লিখে আসবে, অথবা আপনাকে ওইখান থেকে পাঠিয়ে দিবে ফিঙ্গারপ্রিন্ট না নিয়ে। ওই ক্ষেত্রে আপনি সৌদি এম্বাসি থেকে ভিসা পাবেন না। ভিসার জন্য কিন্তু আপনি ওই ক্ষেত্রে মানে যোগ্য হিসেবে বিবেচিত হবেন না, ঠিক আছে? তো আসলে আমি মানে আজকের আলোচনায় মোটামুটি ভাবে আপনাদের মেডিকেল সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে আমার আসলে ভুল ভ্রান্তি হতে পারে, অথবা আমি হয়তোবা কোনো কিছু স্কিপ করে যেতে পারি ভুলবশত। আপনারা যদি এই যে মিডল ইস্টের বিদেশ সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত স্পেসিফিক কোনো সমস্যার সমাধানের জন্য চান, বা আরো স্পেসিফিকলি যদি জানতে চান ডিটেলসে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।
আশা করছি আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেটার মাধ্যমে আপনাদের যে কমেন্টগুলো, সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান, সম্ভাব্য সমাধান সেই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। যদি আমার এই যে কথাগুলা এগুলা ভালো লেগে থাকে, আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয়গুলা যেন আপনি জানতে পারেন। আর হচ্ছে আপনার যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের কাছে আপনি তারা যেন জানতে পারে সেই জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, আর না হলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই অবভিয়াসলি। আর আপনি শেয়ার করে দিতে পারেন, অন্যরা যেন জানতে পারে। আপনার কাছে গুরুত্বপূর্ণ না হলেও অন্যদের কাছে হয়তো গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও আপনার কাছে হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরবর্তীতে আমি আরেকটা বিষয় ভিডিও বানাবো, সেটা হয়তো আপনার কাছে গুরুত্বপূর্ণ হইতেও পারে। এই জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখানে তো টাকা পয়সা লাগবে না, সাবস্ক্রাইবই তো ভাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কেমন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।